তপ্ত ভালোবাসা, লেখিকা রিক্তা ইসলাম মায়া। পর্ব ৬। অতি সুন্দর করে সেজেগুজে ড্রয়িং রুমের সোফায় পুতুলের নিয়ে বসে আছি আমি। একা বসে আছি মোটেও কিন্তু তা নয়। আমার সাথে রয়েছে আমার ফুল পরিবার, ডানে বামে মিলিয়ে। তার সাথে রয়েছে এক্সট্রা অজানা ওভার স্মার্ট একটি পরিবার, যা আমার ঠিক সামনেই বসে আছে হাসি মুখে আরাম করে। অজানা পরিবারটির মধ্যে রয়েছে অতি সুন্দরী দাদির বয়সে টাইপের বয়স্ক মহিলা। তার সাথে রয়েছে ওনার সহধর্ম, উনি বয়স্ক মহিলাটির স্বামী। ওনার হলো মিস্টার অ্যান্ড মিসেস, দেখতে অনেক সুন্দর একটি পরিবার। ওনাদের সাথে আপাতত অন্য কেউ নেই, তারা দুজনেই আছে তাদের পরিবার থেকে। তবে পরিবারের সদস্য ছাড়া অন্য সদস্যরা আছে যাদের ওনাদের সাথে দেখে মনে হচ্ছে বডিগার্ড হবে, আর সাথে দুটো কাজের লোক আছে। ওনারা আমাদের বাসায় আসার সময় আমেজের সাথে এসেছে, আমাদের পুরো ড্রয়িং রুম সাক্ষী হয়ে আছে। মানে তাদের আনা জিনিসপত্রগুলো আমাদের পুরো ড্রয়িং রুম ভরপুর হয়ে আছে। জিনিসপত্র দেখলেই বুঝে যাচ্ছি তারা একটা ধনবান সম্পূর্ণ পরিবার। আর এই ধনবান পরিবারে এই মুহূর্তে আমাদের বাসায় এসেছে আমার বিয়ের জন্য। আর বিয়ের বিষয়টি আজকে সকলেই জানতে পারি আম্মু থেকে। আর তখন থেকেই এক প্রকার আম্মুর প্যারা মন্ত হয়ে বসে আছি আমি। বিয়ের বিষয়টি সর্বকালে আমার জন্য আনন্দময় বার্তা ছিল, হোক সেটা অন্যের বা নিজের। বিয়ের বিষয়টি উল্লেখ থাকলে হলো ব্যাস, আমাকে আর চাই কে? অন্যের বিয়ের কথাটি শুনে যতটা না আনন্দ পেতাম, তার চেয়ে হাজার গুণ বেশি আনন্দ পাচ্ছি নিজের বিয়ের কথাটা শুনে। আমার বিয়ে নিয়ে কোনো কালেই দ্বিমত পোষণ করিনি, তাই আজও করছি না। তবে হ্যাঁ, আগে আমার যে একটা বিয়ে হয়েছে সেটা নিয়ে আপাতত আমার কোনো মাথা ব্যথা নেই, কারণ রিত খান একটা গুন্ডা প্রকৃতির লোক। তাই না মানি আমি এই বিয়েটা, আর না রিত খান মানে এই বিয়েটা। হওয়া না হওয়া স্বামী রিত খান, আর তার বিয়েটা ভুলে গিয়ে এই মুহূর্তে আমি বেশ মনোযোগ সহকারে নিজের বিয়ের সব কিছু শুনছি। মিস্টার অ্যান্ড মিসেস খান কার কি লাগে, কোথা থেকে এসেছে, ওনার নাতিকে আর সে দেখতে কেমন, কিছুই জানি না আমি। শুধু এতটুকুই জানি আমার বিয়েটা ঠিক হয়ে গেছে ওনাদের নাতির সাথে। মিস্টার অ্যান্ড মিসেস ওনারা আমার বুকে টেনে আদরের সাহেব আমার হাতে সুন্দর একটি রিং পরানোর মাধ্যমে তাদের নাতির জন্য ঠিক করে যায়। আমার হাতে সবুজ হীরার রিং তাদের বংশগত রিং। আর বিয়েটা হচ্ছে আগামী 1 মাস পর। আমার বিয়ে নিয়ে সবার আপত্তি থাকলেও আমি আর আম্মু ছিলাম বিয়ের বিষয় নিয়ে অনেকটা হ্যাপি। আমাকে বিয়ে নিয়ে উৎসাহিত হতে দেখে বাবা, ভাই আর ভাবি দমে যায়। আম্মুর কাছে কিছু বলার সাহস জুগিয়ে উঠতে পারেনি তারা। মিস্টার অ্যান্ড মিসেস ওনারা দুজনেই হাসি মুখে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যেতেই আমি খুশিতে আত্মহারা হয়ে লাফিয়ে উঠে দাঁড়িয়ে পড়ি সোফার উপর। পরে খুশিতে গদগদ হয়ে নিজের বাঁ হাতের রিংটা দেখতে লাগে বারবার। আমাকে এমন করতে দেখে আম্মু আমার সাথে অনেক খুশি, কারণ ওনার মেয়ের বিয়ে বলে কথা। বাকিরা সবাই মুহূর্তে বেবাচেকা খেয়ে বোকার মতো তাকিয়ে থাকে। আমি তাদের এমন দৃষ্টি অপেক্ষা করি আম্মুর কাছ থেকে পারমিশন নিয়ে ফ্রেশ হয়ে নিজের গায়ের কাপড়টা চেঞ্জ করে আমার পঞ্চবান্ধবীর সাথে দেখা করতে বেরিয়ে পড়ি পার্কের উদ্দেশ্যে। আজকে প্রায় 1 সপ্তাহ পর বাসা থেকে বের হচ্ছে আমি, কারণ ওই দিন রিত খান ভার্সিটিতে তার করা বাজে ব্যবহারের পর আমি আর বাসা থেকে বেরই হইনি। ভার্সিটিতে যাব দূর, আমি চাই না বাজে লোকটা আর কখনোই আমার সামনে পড়ুক। তাই ওনার থেকে দূরত্ব বজায় রাখতে আমার এমন লুকিয়ে বেড়ানো। কিন্তু আজ নিজের বিয়ে ঠিক হওয়ার আনন্দে বিষয়টি বিমোহিত হয়ে খুশিতে লাফাতে লাফাতে যাচ্ছি আমার পঞ্চবান্ধবীর সাথে একটা পার্কে দেখা করতে। আমার পঞ্চবান্ধবীর সাথে এই মুহূর্তে বসে আছি একটা রেস্টুরেন্টে। বাসা থেকে বের হয়ে ওদের সাথে দেখা করে পার্কে কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমার বিয়ের কথাটা জানানো হয়নি এখনো। একদম লাস্ট মোমেন্টে জানাবো কথা, এমন সব চিন্তা ভাবনা নিয়ে বসে আছি রেস্টুরেন্টে। আমার সবার মতো গল্প করায় মন্ত ছিলাম। তখনই পাশ থেকে ভার্সিটির বড় ভাইয়া সাব্বির নামের ছেলেটি এসে হাজির হয় আমাদের সামনে। আমরা ওনাকে দেখে সবাই বয়ে খানিকটা কাচুমাচু করতে করতে তাকাই ওনার দিকে। উনি আমাদের দেখে হাসি মুখে বসতে বসতে বলে ওঠে, কেমন আছো সবাই? ওনার এমন কথায় সেটা দ্রুত নিজের মাথাটা উপর নিচ নামিয়ে সুমতি জানিয়ে বলে ওঠে, আমরা ভালো আছি, আপনি কেমন আছেন ভাইয়া? আমি শিলার এমন কথায় সবার চোখ তুলে তাকাই। পরে ওর দিকে তাকিয়ে করে আস্তে করে হেসে মুখে নিজের দৃষ্টি ফিরিয়ে নিতেই চোখে পড়লো রেস্টুরেন্টের এক পাশে গম্ভীর মুখে পায়ের উপর পা তুলে বসা অবস্থায় রিত খানকে। ওনার এক পাশে আসিফ, অন্য পাশে দুজন বডিগার্ড দাঁড়ানো, আর সামনে দুটো ব্যক্তি কিছু ফাইল দেখাচ্ছে। সেটা উনি বেশ মনোযোগ সহকারে দেখছেন সবাই আরাম করে বসে। ওনাকে এই মুহূর্তে এখানে দেখে মাথায় আমার রাগ চেপে বসলো। বেটা যেখানেই যাচ্ছে সেখানেই হাজির হচ্ছে কোনো না কোনোভাবে। তার সাথে আমার জন্য কি নিয়ে এক ঝুঁকি অত্যাচার, তাই ওনার মতো আমাকে সুখে থাকতে দেবে না।
আমাকে অন্য কাউকে বিয়ে করতে দেবে না, আমাকে সারা জীবন কষ্ট দিতে মারতে চায়। আহা, কি স্বপ্ন হৃদ খানের! আমাকে কষ্ট দেওয়ার স্বপ্নটা স্বপ্নই থেকে গেল, কারণ আমি তো বিয়ে করে নিচ্ছি। আর এখন স্বামী ঠিক করা আছে। স্বামীর বিষয়টি মাথায় আসতেই আমাকে আর পাইকে মনে একরাশ আনন্দ নিয়ে হৃদ খানকে উদ্দেশ্য করে আমার পাশে সাব্বির ভাইকে দেখিয়ে দেখিয়ে আমার বাম হাতটা ওনার মুখের সামনে ধরি। আর হঠাৎ হাতটা ধরে বসায় খানিকটা চমকে ওঠে পাইয়া। পরে আমি চিৎকার করে হৃদ খানকে শুনিয়ে শুনিয়ে বলে উঠি, শিলা, তুই কিন্তু বেশি বেশি করছিস। তোর কি আমার পিছনে পড়ে থাকা ছাড়া অন্য কোনো কাজ নেই? এত আজাইরা পাবলিক কেন তুই? আমার এমন কাজে সবাই থতমত খেয়ে যায়। কাকে কি বলছি কেউ বুঝতে পারছে না এই মুহূর্তে, কারণ উদ্দেশ্য করছি হৃদ খানকে, তাকিয়ে আছি সাব্বির ভাইয়ের দিকে আর কথাগুলো বলছি শিলাকে নিয়ে। আমার এমন তিন জোল কথায় সবাই আমার দিকে বোকার মতো তাকিয়ে আছে। আমার এমন চিৎকার করে বলা কথায় রেস্টুরেন্টের সবাই আমার দিকে তাকিয়ে আছে। কিন্তু তখনও হৃদ খান আমার দিকে তাকানোর প্রয়োজন বোধ করেনি। আর তার দুইজন ক্লায়েন্ট আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়েছিল বলে উল্টো তাদের খানিকটা চাপা সুরে ধমক দিয়ে ঠিক করে বসান। ওনার এমন কাজে মনে হচ্ছে উনি প্রথমেই আমাকে এখানে আসতে দেখেছেন। হয়তো আমি ওনাকে লক্ষ্য করিনি, তাই আমি চারপাশে চোখ বুলিয়ে তাদের এমন দৃষ্টি অপেক্ষা করে আবারও নিজের মতো করে বলে উঠি, শুন, এত ভাব নিতে হবে না, ঠিক আছে? আমি তোর কাছে কখনোই যাচ্ছি না। আমি আমার পথ বেছে নিয়েছি, তাই তোর আজাইরার স্বপ্নটা স্বপ্নই থেকে যাবে। এই দিলাম তোকে অভিশাপ। ওনার এমন কাজে মনে হচ্ছে উনি প্রথমেই আমাকে এখানে লক্ষ্য করেছেন। আমার এমন কথাগুলো বলার পর হৃদ খানের কোনো রিয়াকশন না দেখে কপাল কুঁচকে এলো। আজব প্রাণী একটা, যখন কিছু না করি তখন আমাকে শুধু শুধু টর্চার করে বেড়ায়, আর এখন আমি ইচ্ছে করে উস্কানিমূলক কথা বলছি, এখন বান্দার সামান্য মাত্র রাগও হচ্ছে না, উল্টো আমার দিকে তাকানোর প্রয়োজন বোধ মনে করছে না। আচ্ছা, এই পেরাবাসী আবার অত্যাচার করে এখন ভালো হয়ে গেল না তো? এমনটা হতে পারে, হয়তো এখন নিজের ভুল বুঝতে পেরে ভালো হয়ে গেছে। আহা, অবশেষে আমার কপালে আর শান্তি নামক সুখটা ঝাপটাতে ঝাপটাতে ফিরে এলো আমার জীবনে। আহ, যা, হৃদ খান নামক ভয়ানক গুন্ডাবাসীর জন্য হারিয়ে গিয়েছিলাম। উফ, আল্লাহ জোর বাঁচান বাঁচালো আমায়। হৃদ খান ভালো হয়ে গেছে বিষয়টি মাথায় আসতেই স্বস্তির নিঃশ্বাস পেলে আমি। পরে নিজেকে ঠিকঠাক করে বসে সবার দিকে তাকাতেই চোখে পড়লো সবার তীক্ষ্ণ দৃষ্টি, যা আমার দিকে নিক্ষেপ করা। আমি সবার এমন দৃষ্টি দেখে খানিকটা নড়ে চড়ে বসতেই পাশ থেকে রূপা বলে ওঠে, এই, তোর কি হয়েছে? এমন পাগলামো করে কথা বলছিস কেন? রূপার এমন কথাই স্বাভাবিক সোজাসাপটাভাবে বলে উঠি, কেন, কোন সংবিধানে কি নিষিদ্ধ করা হয়েছে যে মায়া পাগলামো করে কথা বলতে পারবে না? আমার এমন তেরা উত্তরে থতমত খেয়ে যায় রূপা, তাই আমাকে আর কিছু না বলে মুহূর্তে চুপ করে যাই ও। রূপাকে আমি এমন করে বলতে দেখে হালকা হেসে উঠে সাব্বির ভাইয়া, পরে হাসি মুখে আমাকে উদ্দেশ্য করে বলে ওঠে, তা লেখা থাকবে কেন? আর এই পাগলামোতেই তোমার আসল পরিচয়, তাই তুমি তোমাতেই বেঁচে থাকো এই পাগলামোর সাথেই। আমার এমন পাগলামোটাই চাই তোমার সাথে। মানে? ব্রুকুচকে আমার এমন প্রশ্নে থতমত খেয়ে যায় সাব্বির ভাইয়া। কি বলছে বুঝতে পেরে ঝটপট তাড়া দিয়ে আবার বলে ওঠে, আচ্ছা যাই হোক, আমাকে এবার যেতে হবে, আমি উঠি এবার। আর এখানে একটা কাজে এসেছিলাম, মাঝে তোমাদের সাথে দেখা হয়ে গেল। আচ্ছা যাই, আর আমি ভার্সিটিতে তোমাদের দেখা হচ্ছেই, আসি গাইস। কথাগুলো বলেই আমাদের কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে তারা দিয়ে উঠে চলে যায়। ওনার এমন চলে যাওয়াতে আমরা কেউ কিছু বুঝতে না পেরে একে অপরের দিকে ঠুট উল্টাই। কি হয়েছে কিছুই বুঝতে না পারে আমরাও সামনের দিকে তাকিয়ে সাব্বির ভাইয়ের চলে যাওয়ার দিকে। সাব্বির ভাইয়া চলে যেতেই আমি কুড়মুড়িয়ে উঠি, তাই নিজেকে হালকা ফ্রেশ করার জন্য আমার পঞ্চবান্ধবীকে বলে ওয়াশরুমের দিকে যেতে লাগলাম। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বাইরে বের হয়ে খানিকটা এগিয়ে যেতেই আমার পা স্লিপ করে উল্টো দিকে পড়ে টেবিলের সাথে বাড়ি খেতেই কেউ একজন শক্ত হাতে আমার কোমর জড়িয়ে ধরে আমার পড়া থেকে বাঁচিয়ে নেয়। আমি তখনও বইয়ে চোখ মুখ খিচকে বন্ধ করে রাখি, কিন্তু তখনও আমার সামনের মানুষটা কাতর দৃষ্টিতে আমার চোখ মুখের দিকে তাকিয়েছিল। যা আমি না তাকিয়ে বুঝতে পারি আর এমন চাহনি, যা আমি না তাকিয়ে বুঝতে পারি তার এমন চাহনি। ব্যক্তিটি খানিকটা থেমে সাথে সাথে আমাকে টেনে উপরে তুলে নিতেই আমি হুমড়ি খেয়ে পড়লাম সামনের ব্যক্তিটির বুকে। আমি ব্যক্তিটির বুকে পড়তেই সে খুব যত্ন সহকারে আমাকে আগলে নেয় তার বুকের মধ্যে। তার এমন করে ধরা অস্থির বোধ করছিলাম আমি, কিন্তু ব্যক্তিটি এতে কোনো হেলদুল দেখতে পাচ্ছিলাম না। আমি উল্টে আমার মনে হচ্ছে আমার এমন করে হঠাৎ পড়ে যাওয়ার বিষয়টি প্রচণ্ড রকমভাবে ভয় পেয়েছে এই ব্যক্তিটি এমন করে আমার নিজের সাথে চেপে ধরায় খানিকটা নড়ে চড়ে উঠি, কিন্তু এতে তার কোনো হেলদুল নেই। আর ব্যক্তিটি নিজের কাছ থেকে দ্রুত সরিয়ে নেওয়ার জন্য ধাক্কা দেব, এমন সময় পাশ থেকে বিকট শব্দ কানে আসে আমাদের।
শব্দটি কানে আসতে আমার সাথে সাথে ব্যক্তিটি চমকে ওঠে, দ্রুত আমাকে নিজের কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে পাশে থাকাতেই চোখে পড়ল হৃদ খানের হিংস্র চেহারা। ওনাকে এমন হিংস্র ভাবটা দেখে মুহূর্তে আমি ভয়ে সিটিয়ে যাই, কারণ আমি জানি উনি কতটা ভয়ানক আর কখন না আমার ওনার রাগে বশবর্তী হতে হয়। তাই এই মুহূর্তে আমার চুপ থাকা শ্রেয় মনে হচ্ছে। আর হৃদখানি এই অসময়ে শুধু শুধু কেন রাগ করলো কিছু বুঝতে পারছি না আমি। তাই আমি একবার ফ্লোরের দিকে তো একবার ওনার দিকে তাকাচ্ছি, কারণ উনি প্রচন্ড জোরে একটা গ্লাস ফ্লোরে ছুঁড়ে মারে। আর এতে বিকট শব্দের সাথে সাথে উপস্থিত সবাই তাকায় ওনার দিকে। আমার এমন সব চিন্তা ভাবনার মাঝেই আমার সামনের ব্যক্তিটি ঝটপট দ্রুত গতিতে হৃদখানের সামনে গিয়ে দাঁড়িয়ে সান্ত্বনা দিয়ে আপন মনে বলে ওঠে, কুল ভাই আমার, এতটা হাইপার হচ্ছিস কেন তুই? কি হয়েছে তোর সেটা বলবি তো? ঝামেলা হয়েছে কারোর সাথে? আসিফ কি হয়েছে এখানে? আর আমরা এখান থেকে যেতে কি হলো? হুম? কথাগুলো বলেই ব্যক্তিটি হৃদখানকে জোর করে আবারও সোফায় বসিয়ে দেয়। কিন্তু হৃদখান তখনও চোখ লাল লাল করে আমার দিকে তারা দৃষ্টিতে তাকিয়ে আছে, মনে হচ্ছে এক্ষুনি আমাকে আস্ত গিলে খাবে পানি ছাড়াই। আর আমি ওনার এমন দৃষ্টি দেখে ভয়ে কাচুমাচু করতে থাকি। হৃদ খানকে ভাই বলে সম্বোধন করতেই আমি মুহূর্তে চমকে উঠি, কারণ হৃদ খানের ভাই এই লোকটা যে আমাকে পড়ে যাওয়া থেকে বাঁচালো। আল্লাহ! কিন্তু অদ্ভুত বিষয় হলো দুই ভাইয়ের ব্যবহারের বৈশিষ্ট্য সম্পূর্ণ আলাদা। কেউ যতটা আগুন গরম স্বভাবের, অন্য ভাই ততটাই ঠান্ডা স্বভাবের, পানির মতো। দুই ভাইয়ের দুই বৈশিষ্ট্য দেখে অবাক হলাম আমি, কিন্তু এই মুহূর্তে অবাক হওয়ার চেয়ে ভয়টাই পাচ্ছি বেশি হৃদ খানের জন্য। তাই নিজেকে অবাক হওয়ার ভাবটা পিছনে ফেলে ভালোই ভালোই এখান থেকে কেটে পড়ার জন্য আস্তে করে খানিকটা এগিয়ে যেতেই পাশ থেকে হৃদ খানের ভাই আমাকে উদ্দেশ্য করে বলে ওঠে, মায়ু পাখি, তুমি কোথায় যাচ্ছ? তুমি আমার কাছে এসো, আমি তোমাকে আমার ভাইয়ের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। কথাগুলো বলেই উনি দ্রুত সামনে এগিয়ে আমার একটা হাত শক্ত করে চেপে নিয়ে গেল হৃদ খানের সামনে। সবটা এত দ্রুত হলো যে আমি কিছুই বুঝে উঠতে পারিনি। আর সবচেয়ে বড় কথা হলো, হৃদ খানের ভাই আমার নাম কিভাবে জানে? ওনার কথা শুনে মনে হচ্ছে উনি আমার সাথে পূর্ব পরিচিত, আমার গভীরভাবে চিনে। আচ্ছা, ওনাকে তো আমি আগে কখনো দেখিনি। আর হৃদ খান যে আমার সম্পর্কে ওনার ভাইয়ের সাথে কিছুই বলেনি তা ওনার কথাই বোঝা যাচ্ছে, কারণ উনি নিজেই আমাকে হৃদ খানের সাথে পরিচয় করাতে চাচ্ছেন। আমার এমন সব চিন্তা ভাবনার মাঝে উনি আমাকে টেনে হৃদ খানের সামনে দাঁড় করায়। আমার চোখের সামনে হৃদ খানের লাল চোখ দেখতে পেয়ে জান যায় যায় অবস্থা। মনে হচ্ছে এই বুঝি আমার জান কবজ করে নেবেন উনি। আমি বয়ে সিটিয়ে যাওয়া অবস্থায় পাশ থেকে হৃদ খানের ভাই আমার এক হাত নিজের হাতের মাঝে হাসি মুখে বলে ওঠে, মায়া পাখি, এ হলো আমার ভাই হৃদ খান। নামটা মনে হয় তুমি আগেও শুনেছ। যাই হোক, আর হৃদ, ও হলো রিক্তা ইসলাম মায়া, মানে আমার বউ। ওনার এমন বউ বলে আমাকে সম্বোধন করার সাথে সাথে হৃদ খান বসা অবস্থায় বাম হাতে রাখা পানির গ্লাসটা আবারও শক্ত হাতে চেপে ধরে মুষ্টিবদ্ধ করে নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করতে থাকে। এই মুহূর্তে হয়তো কোনো কারণে নিজের রাগটা প্রকাশ করতে চাইছে না নিজের ভাইয়ের সামনে। তাই ওনার টকবুকিয়ে ওঠা রক্তলাল চোখ জোড়ার দৃষ্টি আমার টেবিলের উপর নিক্ষেপ করে দাঁতে দাঁত চেপে। হৃদ খানের ভাইয়ের কথায় মুহূর্তে মাথা ঘুরিয়ে ওঠে আমার। সামনে যমরাজ প্রচন্ড রেগে বসে আছে ফায়ার হয়ে, আর আমার পাশে যমরাজের ভাই হাসি মুখে দাঁড়িয়ে আছে খুশিতে গদগদ হয়ে। আমি একবার হৃদ খানের দিকে তাকাচ্ছি তো একবার হৃদ খানের ভাইয়ের দিকে তাকাচ্ছি। এই দুই ব্যক্তির মাঝে এই মুহূর্তে ভীষণ বাজেভাবে ভেসে গেছি আমি। এক ভাইয়ের বউ হয়েও বউ হয়ে ওঠাও এক ভাইয়ের বউ হয়ে উঠিনি আমি। আর অন্য ভাই যাকে আমি কখনো দেখিনি পর্যন্ত, সে ব্যক্তি আমাকে বিনা নোটিশে এমনি এমনি বউ বানিয়ে দিল। আল্লাহ, কি সাংঘাতিক লোক রে এই দুই ভাই। এই মুহূর্তে আমার হৃদ খানের ভাইকে পাগলাগারতি থেকে পালিয়ে আসা কোনো ভয়ানক রকমের পাগল আশিক মনে হচ্ছে। বেচারা প্রেমিকের স্বর্গে এমন করছে, মনে হয় প্রেমিকা ওনার অল্প বয়সেই ওনাকে ছেড়ে চলে গেছে, তাই এমন মানসিক রোগী হয়ে গেছে। আহা, বেচারা ঠিক করে প্রেমটাও করতে পারলো না। ইস, কি কষ্ট। এমন বুক ভরা আশফুস সাথে আমার পাশ থেকে হৃদ খানের ভাই স্বাভাবিক কণ্ঠে হাসি মুখে হৃদ খানকে উদ্দেশ্য করে বলে ওঠে, হৃদ, সরি, আসলে সবকিছু এত দ্রুত হলো যে তোকে কিছু বলতেই পারিনি। আজকেই সবকিছু ঠিকঠাক হলো মায়ের সাথে। অবশ্য তুই আজকে বাসায় পৌঁছাতে জানতে পারতিস সেই বিষয়ে। আজকেই নানা ভাই আর নানুমা মায়াকে আমার জন্য ঠিক করে এসেছে ওদের বাড়িতে গিয়ে। সাথে আমারও যাওয়ার কথা ছিল ওদের বাসায়, কিন্তু তোর সাথে আমার কোম্পানির জরুরি মিটিং ছিল বলে এখানে আসতে হয়েছে আমাকে। সারাটা দিন ধরে অস্থিরতায় ভুগছিলাম মায়াকে এক পলক দেখার জন্য। সাথে আমার স্পেশাল একটা দিন আমি ওর পাশে থাকতে পারিনি, তাই অনেকটাই খারাপ লাগাও কাজ করছিল নিজের মাঝে। কিন্তু হঠাৎ করেই ওকে এখানে দেখে আমি জাস্ট অবাক হয়ে যাই। তাই দ্রুত ওর সাথে কথা বলার জন্য এগোতেই মায়া পা স্লিপ করে আগেই ওকে বাঁচিয়ে তোর কাছে নিয়ে আসি। যাই হোক, এখন বল, ভাবি কেমন হয়েছে তোর?
ওনার এই কথায় আমার উপর যেন বুম ফাটার মতো ছিল। আমার ওনার সাথে বিয়ে ঠিক হয়ে আল্লাহ আর কিছু জানি না আমি। তাই ওনার কথাগুলো বলার সাথে সাথে আমি আমার পঞ্চবান্ধবীরা অবিশ্বাস সহ গলায় এক চিৎকার করে বলে উঠি, কি? আমাদের এমন চিৎকারে চমকে ওঠে সবাই, আমাদের দিকে তাকায়। হৃদ খানের দৃষ্টি তখনও টেবিলের উপর নিক্ষেপ করা ছিল, কিন্তু হৃদ খানের প্রায় দ্রুত গতিতে আমাদের দিকে তাকায়। আমাদের সবাইকে ওনার দিকে অবাক হয়ে তাকাতে দেখে উনি হালকা হেসে বলে ওঠে। হৃদ খানের বায়ের কথা শুনে ওনাকে হাসতে দেখে মুহূর্তে চমকে উঠি আমি। বিয়ের বিষয়টি মাথায় আসতেই খুশিতে চকচক করে ওঠে আমার চেহারা। আমার না হওয়া বর আমার সামনে দাঁড়িয়ে আছে, বিষয়টা ভাবতেই খুশিতে নেচে ওঠে আমার মন। তাই এতক্ষণ কি হয়েছে এখানে সবকিছু মুহূর্তে ভুলে গিয়ে খানিকটা এগিয়ে যায় উনার সামনে, পরে উনার দিকে তাকিয়ে থেকে কৌতূহলী হয়ে প্রশ্ন করে বসি, এই, আপনি আমার আজকে বড়টা বুঝি, যার জন্য আমার আজকে আন্টি বদল হয়েছে? উনি আমার দিকে তাকিয়ে থেকে এমন প্রশ্নে উনি উচ্চ শব্দে হেসে ওঠে। সাথে সাথেই পরে সেই হাসিটা ঠোঁটের মধ্যে বজায় রেখে আমাকে উদ্দেশ্য করে নিজের মাথাটা উপর দিকে নামিয়ে সুমতি জানাই, যার অর্থ হ্যাঁ, উনিই আমার আজকের বরটা। ওনার কথা শুনে মুহূর্তে আমি খানিকটা লজ্জায় সিটিয়ে যাই ওনার সামনে। আমাকে লজ্জা পেতে দেখে আমার পঞ্চবান্ধবীরা হা হয়ে তাকিয়ে থাকে আমাদের দিকে। ওদের সাথে সাথে রেস্টুরেন্টের সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। আর হৃদ খান আগের থেকে আরো এক ধাপ বেশি রেগে বসে আছে। আমার পঞ্চবান্ধবীরা হা হয়ে একবার ওনার দিকে তো একবার আমার দিকে তাকাচ্ছে। ওদের এমন তাকানো মনে হলো ওরা আসলে বিষয়টি বুঝতে চাইছে কি হচ্ছে এখানে। আমি ওদের এমন তাকানোর মানে বুঝতে পেরে কিছু না বলে নিজের মতো করে আবারও আমার না হওয়া বরের দিকে তাকিয়ে ঝটপট সুরে প্রশ্ন করে বলে উঠি, আচ্ছা আপনার নাম কি গো আমার না হওয়া বর সাহেব? আমার এমন কথার সাথে সাথে আমার পঞ্চবান্ধবীরা আমার উপর তাদের দৃষ্টি নিক্ষেপ করে হা হয়ে। হয়তো আমার এমন বাণী শুনে আকাশ থেকে নিক্ষেপ হয়েছে, এমন একটা ফেস বানিয়ে রেখেছে। আমি ওদের এমন রিয়াকশনের দাবটা ওদের কাছে রেখে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে থাকি ওনার দিকে। আর উনি আমার এমন কথা আবারও হেসে ওঠে, আমাকে উদ্দেশ্য করে বলে ওঠে, রুদ্র সেন। রুদ্র গ্রুপ অফ কোম্পানির নাম শুনেছ নিশ্চয়? সেটার ওনার মানে মানিক পক্ষ থেকে আমার ড্যাড, আর রিত সেটার ওয়ার্নার মানে মালিক পক্ষ থেকে আমার ড্যাড, আর রিত আমার মামাতো ভাই হয়। এবার বলুন, আমার ম্যাডামের কি আমাকে পছন্দ হয়েছে? হুম, মজার ছলে বলে। ওনার কথাই আমি ভালো করে তাকাই ওনার দিকে। এতক্ষণ যাবত ভয়ে আর টেনশনে ওনার দিকে ভালো করে খেয়াল করিনি, কিন্তু এবার আমি ওনাকে ভালো করে খেয়াল করতেই চোখ জড়িয়ে যায় আমার। অপূর্ব সৌন্দর্যের অধিকারী রুদ্র সেন। গায়ের রংটা উজ্জ্বল ফর্সা, চেহারার মধ্যে মায়া ভরপুর। হাইটটা হৃদ খান থেকে ছুঁই ছুঁই মনে হয়, একের চেয়ে কম হবে। জিম করা, বডি ফিটনেস, সব মিলিয়ে অসাধারণ একটা ব্যক্তি। সৌন্দর্য কোনো কমতি নেই ওনার মধ্যে। তবে ওনার থেকে হৃদ খানের দুটো জিনিসের জন্য আকর্ষণ বেশি করে তোলে। সেটি হলো হৃদ খানের মায়াবী নীল চোখজোড়া আর ওনার জোস পার্সোনালিটি, মানে ওনার অ্যাটিটিউড। রাগের কারণে ওনাকে একটু বেশিই সুন্দর লাগে। আমি ওনাকে ভালো করে দেখার পর চোখ মুখে লজ্জা লজ্জা ভাব নিয়ে আস্তে করে বলে উঠি, হুম। আমাকে আমার লজ্জা পেতে দেখে হালকা হেসে বলে ওঠে, তাই? তবে আমার কিন্তু ম্যাডামকে বেশ পছন্দ হয়েছে, যাকে বলে পাগল করা টাইপ। রুদ্র সেনের এমন কথাই আমি নিজের মাথাটা নিচু করে হালকা লাজুক হাসলাম। আমার এমন হাসিটা সবার পছন্দ হলেও একজনের হয়তো পছন্দ হয়নি, আর সেটা হলো হৃদ খান। আমার সুমতি জানিয়ে হাসার সাথে সাথে হৃদ খানের হাতে চেপে ধরে থাকা গ্লাসটা আরো শক্ত করে চেপে ধরতে মুহূর্তে ভেঙে ঘুরিয়ে ফেলে। হাতের চাপ দিয়ে গ্লাসটি ভাঙার সাথে সাথে অসংখ্য কাচের টুকরো ওনার হাতে ঢোকার কারণে হাত দিয়ে অজর দ্বারায় রক্ত জড়তে সাথে পুরো টেবিল রক্ত বেসে যায় মুহূর্তে। ওনার হাতে এত রক্ত দেখে মুহূর্তে আমি কেঁপে উঠি ভয়ে। কাঁপা অবস্থায় ঠাই জায়গায় দাঁড়িয়ে থেকে কাতর চোখে তাকিয়ে থাকে ওনার দিকে। উনি তখনও রাগে কটমট করতে করতে নাক ফুলিয়ে নিচের দিকে তাকিয়ে আছে শক্তভাবে। ওনাকে এমন করতে দেখে রুদ্র সেন দ্রুত হৃদ খানের দিকে এগিয়ে যেতে একটা হাত উঁচু করে থামিয়ে দেয় নিজের বাইকে। পরে চোখ মুখ শক্ত রেখে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, আমি ঠিক আছি রুদ্র, তোকে হাইপার হতে হবে না আমার জন্য। তবে যাকে হাইপার হওয়া দরকার তাকে আমি নিজেই হাইপার করব, ডোন্ট ওরি। এখন বাজে কথাগুলো শেষ করা থাকলে কাজে আসা যাক। এখানে টাইম পাস করার জন্য আসিনি আমি, সো ফালতু বিষয় রেখে কাজ করা যাক। আমার যা ওনার জন্য মন থেকে একটা খারাপ লাগা মানে দুঃখী দুঃখী ভাব আসছিল ওনার হাতের অবস্থা দেখে, কিন্তু ওনার কথায় মুহূর্তে মন খারাপ লাগা ভাবটা সরে গিয়ে একজনই রাগ বর করে ওনার উপর। উনি সবসময় আমাকে অপমান করে কথা বলে, এখনও তাই করছে, আমাকে ফালতু বলে। তাই সেই রাগে বশবর্তী হয়ে কিছু বলতে যাব, তার আগে পাশ থেকে রুদ্র সেন ওনাকে উদ্দেশ্য করে বলে ওঠে, রিত,
এমন করে কথা বলছিস কেন ভাই? আর আমি আজকে কোনো রকম কাজ করতে পারবো না। আমার মায়াবতীকে নিয়ে খানিকটা সময় কাটাবো। আর সরি, তোর এই মুহূর্তে কথা শুনতে পারছি না। কথাগুলো বলেই আসিফের দিকে তাকায় রুদ্র। পরে আসিফকে উদ্দেশ্য করে বলে ওঠে, আসিফ, হৃদকে নিয়ে এখন ডক্টরের কাছে যেতে হবে। আমাদের সাথে চলো, ওকে হসপিটালে রেখে মাইকে নিয়ে বের হবো আমি। রুদ্রের এমন কথায় গম্ভীর মুখে বলে ওঠে রিক খান, নো নিড এনিবডি হেল্প, ইউ জাস্ট গো, আই টেক কেয়ার অফ মাই সেলফ। ওনার এমন স্বাভাবিক কণ্ঠে কথাগুলো শুনে কপাল কুঁচকে এলো আমার। ওনার যখনই স্বাভাবিক কণ্ঠে কিছু বলতে দেখি তখনই আমার মাথার উপর বোম ফাটে। এবার না জানি কি বোম ফাটায় আমার মাথার উপর। আল্লাহ! ওনার এবার গম্ভীর মুখে কথা শুনে রুদ্র কপাল কুঁচকে বলে ওঠে, আর ইউ শিওর? ইয়া। ওনার কথায় রুদ্র নিশ্চিত হয়ে আমাকেও আমার পঞ্চবান্ধবীকে নিয়ে বের হয়ে যায় রেস্টুরেন্ট থেকে। আমি সবার পেছন পেছন আস্তে করে হেঁটে যেতে যেতে ওনাকে এক পলক দেখার জন্য পিছনে ঘুরে আবারও তাকাই ওনার দিকে। ওনার দিকে তাকাতেই চোখে পড়ল ওনার টকবগিয়ে ওঠা লাল চোখ। আমার তাকানোর সাথে সাথে ওনার দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে নেয়। ওনার এমন করতে দেখে আমিও কিছু বুঝে উঠতে পারিনি হঠাৎ এমন করার কারণটা। তাই আস্তে করে আমি নিজেও সামনের দিকে ঘুরে হাঁটতে থাকি, সাথে ভাবতে থাকি তিতকান আমার লাইফে আসার পর থেকেই রোজ কিছু না কিছু অদ্ভুত বিষয় ঘটছেই আমার সাথে। তাই না জানি কাল কি হয় আমার সাথে। এমন সব চিন্তা ভাবনার মাঝে আবারও হাঁটতে হাঁটতে পিছনে ফিরে তাকাই ওনার দিকে। আমার তাকানোর সাথে সাথে আবারও চোখাচোখি হয় দুজনের মধ্যে। উনি স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। চলবে।